নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। ভূস্বর্গ ভয়ঙ্কর, সত্যজিতের ফেলুদা উপন্যাস। প্রথম প্রকাশ 1987 সালে। সত্যজিতের ফেলুদা কাহিনী একটা পর্যটকের দলকে নিয়েছিল। আজকের কাশ্মীরের সমস্যার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু প্রচ্ছদে লেখা নামটি ভবিষ্যতে বারবার ব্যবহার করেছে সংবাদ মাধ্যম। ভূস্বর্গ ভয়ঙ্করের প্রথম সংখ্যার দাম ছিল 20 টাকারও কম। আজকে কাশ্মীরের জীবনের দাম আরও কম। কাশ্মীরে মানুষ মারা কত সহজ জানেন? এই টেলিভিশন স্ক্রিনে ছবিটা দেখুন। কুলগাম শহর, অফিসের ফার্স্ট আওয়ার, ব্যাংকে ঢুকে অনায়াসে ম্যানেজারকে মেরে চলে গেল এক জঙ্গি। দুদিন আগেই এই কুলগামে স্কুলের বাইরে কাশ্মীরি পণ্ডিত শিক্ষিকাকে গুলি করে মারা হয়েছে। মে মাসে বদগাম জেলায় ম্যাজিস্ট্রেট অফিসে খুন হয়েছেন সরকারি এক কর্মচারী পণ্ডিত। তিনজনের মধ্যে মিল কোথায়? তিনজনেই অমুসলিম। আচ্ছা, কাশ্মীরে জঙ্গিরা কি মুসলিমদের হত্যা করে না? করে, অবশ্যই করে। সেই মুসলিম যদি পুলিশ বা সেনা হয় তাহলেই খুন হয়। অনুচ্ছেদ বিলোপের আগে কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন করিয়েছে কেন্দ্র। তাতে পিপলস ডেমোক্রেটিক পার্টি ও ন্যাশনাল কনফারেন্স অংশ নেয়নি। পঞ্চায়েত সদস্যরা নির্দল অথবা বিজেপি। তাদের খুন করে জঙ্গিরা। কিন্তু অনুচ্ছেদ 370 বিলোপের পর জঙ্গিদের নিশানায় শুধুমাত্র অমুসলিমরা। টার্গেট কিলিং। কেন? একটাই কারণ, আতঙ্ক সৃষ্টি করা, যাতে কাশ্মীরে অমুসলিম যত মানুষ রয়েছেন তারা যাতে প্রাণ ভয় পালিয়ে যান। কাশ্মীর বনেগা পাকিস্তান, এই ন্যারেটিভে তো আর হিন্দুরা গলা মেলাবে না। আর শিখ ও খ্রিস্টানরা তারাও তো পাকিস্তান বলে চিৎকার করবে না। অতএব কাশ্মীরের জনবিন্যাসটা প্রথমে নিজেদের মতো করে সাজিয়ে নাও। সেই পরিকল্পনা অনুযায়ী হিন্দুদের হত্যা করা শুরু হয়েছে একের পর এক। কাশ্মীরে হিন্দুরা এমনই অরক্ষিত। কুলগামে অফিস টাইমে ব্যাংকে ঢুকে ম্যানেজারকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। নিহত বিজয় কুমার রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। তিনি ইলাকাহি দেহাতি ব্যাংকে সদ্যই যোগ দিয়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সন্ত্রাসের নিশানা বদলে গেছে। কুলগামের ব্যাংকে ঢুকে খুন ম্যানেজার বিজয় কুমার। কুলগামেই 31 মে খুন হন শিক্ষিকা রজনী বালা। গত 12 মে বদগামের ম্যাজিস্ট্রেট অফিসে খুন রাহুল বাট। 2019-এর 5ই আগস্ট অনুচ্ছেদ 370 প্রত্যাহার করে কেন্দ্র। কাশ্মীরের বিশেষ ব্যবস্থা তুলে দেওয়া হয়। একই সঙ্গে কাশ্মীরের ভৌগোলিক ও রাজনৈতিক পরিচিতিও বদলে ফেলা হয়। তারপরেই কাশ্মীরে আক্রান্ত হচ্ছেন অমুসলিমরা। প্রথমে নিশানায় ছিলেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। 2021-এ বেছে বেছে অমুসলিমদের নিশানা করা হয়। 2021-এর অক্টোবরে 5 দিনে 7 জন নিরীহ মানুষ খুন হন। নিহতদের মধ্যে 2 পণ্ডিত, 1 শিখ ও 1 পরিযায়ী শ্রমিক। শীত মিটতেই ফের টার্গেট কিলিং শুরু হয়েছে উপত্যকায়। নিশানায় হিন্দুরা। সাম্প্রতিক শিকার রাজস্থান থেকে কাজে যাওয়া ব্যাংক কর্মী। বিজয় কুমারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বিঁধেছেন কেন্দ্রীয় সরকারকে। তার অভিযোগ, কাশ্মীরে শান্তি ফেরাতে কেন্দ্র ব্যর্থ। এভাবে জঙ্গিদের হাতে আমাদের হত্যা বরদাস্ত করা হবে না। কেন্দ্র নিরাপত্তার বন্দোবস্ত করুক। মাত্র কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য কাশ্মীর ফাইলস। 9-এর দশকে পণ্ডিতদের গণহত্যা দেখানো হয়েছে ছবিতে। দেশে জুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছিল সেই সিনেমা। তার রেশ মিলে যাওয়ার আগেই হিন্দু হত্যা শুরু। রিয়েল লাইফের ভয়াবহতা ছাপিয়ে যাচ্ছে রিল লাইফের বিভৎসতাকেও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জমহুরিয়াত, ইনসানিয়াত, কাশ্মীরিয়াত। কে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার মানে গণতন্ত্র, মনুষ্যত্ব এবং কাশ্মীরিয়ানা। বাজপেয়ীর শান্তির বাণী কাশ্মীরের সন্ত্রাসবাদীদের কানে ঢুকলো না, কারণ তারা 1990 সালেই শুনেছে অন্য এক স্লোগান, রলিব গলিব চলিব। ধর্মান্তরিত হয়ে যাও, মারা যাও অথবা পালিয়ে যাও। অনেকটা
জিন্নার ডাইরেক্ট অ্যাকশনের মতো স্লোগান, যার এক্সিকিউশন হয়েছিল এই আমাদের এই কলকাতা শহরে। খুঁজলে এখনো রক্তের দাগ পাওয়া যাবে। ৯ দশকে রালিব গালিব চালিব হাতে কলমে করে দেখিয়েছিল কে? JKLF এর ইয়াসিন মালিক। নির্বিচারে হত্যা করেছিল কাশ্মীরি পণ্ডিতদের। প্রাণ বাঁচাতে রাতারাতি জম্মুর শরণার্থী শিবিরে চলে গিয়েছিল হাজার হাজার পণ্ডিত পরিবার। সেই ইয়াসিন মালিক এখন দাবি করে সে নাকি অহিংস, সে নাকি কখনো সন্ত্রাস করেনি, পণ্ডিতদের হত্যাও করেনি। সে যাই হোক, সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগে ইয়াসিনের পুলিপোলাও চালান হয়ে গিয়েছে। আপাতত যাবজ্জীবন কারাবাস ভোগ করছে সে। ইয়াসিনের শাস্তির পর কাশ্মীরে বিক্ষোভ হয়েছে এবং ঠিক তারপরেই ইয়াসিনের দেখানো পথেই একের পর এক হিন্দুকে হত্যা করা শুরু হয়েছে। পণ্ডিতদের অবস্থাটা ভেবে দেখুন। আজকের দিনে তাদের বাপ ঠাকুরদারা প্রাণ বাঁচাতে কাশ্মীর ছাড়লেন, জম্মুর আশ্রয় শিবিরে ঠাঁই হলো, তারপর পেটের তাগিদে গোটা দেশে ছড়িয়ে পড়লে নিজের দেশ ছেড়ে। 3 দশক বাদে আবার কেন্দ্রের আশ্বাসে তারা ফিরলেন। আবার জঙ্গির বন্দুক তাদের নিশানা করছে। হতাশ পণ্ডিত সমাজ এবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন কেন্দ্রের বিরুদ্ধে। বাঁচাতেই যদি না পারো, নিয়ে এলে কেন তাহলে? পরপর টার্গেট কিলিং, প্রতিবাদে পথে নামলেন কাশ্মীরি পণ্ডিতরা। कि 25 साल से 1947 से जो हम कश्मीरी पंडित के साथ सियासती खेल खेला जा रहा है। ये खाली हमारा मसला नहीं है, ये पूरी कश्मीरियत का मसला है। मैं तो भाइयों से भी बोलता हूँ कि उन्हें हमारे साथ शाना बशाना खड़े होना चाहिए। অনুচ্ছেদ 370 বিলোপের পর কাশ্মীরে ফিরেছিলেন 4000 পণ্ডিত। প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্রকল্প গ্রহণ করেছিলেন তারা। हम तो यहाँ आए थे काम करने के लिए, अपनी सर्विसेज देने के लिए। हम पॉलिटिकल नहीं जाने लगे। क्या हमारे लिए सेफ? हम कश्मीरी पंडितों के लिए, खास तौर पे मेरे भाई, हमारे बच्चे केबी के अंडर जो हमारे काम, उनके लिए क्या सेफ्टी है? পণ্ডিতদের অভিযোগ, কাশ্মীরে ফিরেই হুমকির মুখে পড়েন তারা। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ছাপানো কাগজে কাশ্মীর ছাড়ার নির্দেশ পাঠিয়েছে, তারপর সরাসরি খুন। लश्कर इस्लाम, TRF ग्रुप, इन्होंने जो लेटर्स निकाली हैं तो उससे साफ है कि माइनॉरिटी को निशाना बनाया गया है। टाइम दिया है, अगर हमारी मांगे मान ली गई, हमें रिलोकेट किया गया तो ठीक, अगर नहीं किया विद इन 24 आवर्स हम मास माइग्रेशन के लिए तैयार हैं। কুলগামে হিন্দু শিক্ষিকা রজনীবালা খুনের পরই শতাধিক পণ্ডিত পরিবার কাশ্মীর ছেড়ে জম্মুতে চলে গিয়েছে। উপত্যকার যে এলাকাগুলিতে পণ্ডিত পরিবারগুলি রয়েছে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, স্পর্শকাতর এলাকাগুলি থেকে হিন্দু পণ্ডিতদের সুরক্ষিত জায়গায় সরানোর সিদ্ধান্ত হয়েছে। कश्मीर के प्रत्येक नागरिक की सुरक्षा की जिम्मेदारी सरकार की है और सरकार जो है उसमें पूरी शक्ति सामर्थ्य के साथ सबकी सुरक्षा करने का प्रयास कर रही है। জঙ্গিরা এভাবে অবাধ হত্যালীলা চালানোয় ক্ষোভ বাড়ছে পণ্ডিত সমাজে। সরকার নিরাপত্তা দিতে না পারলে নিয়ে এলো কেন প্রশ্ন তাদের। বিরোধীরাও কেন্দ্রের সমালোচনায় সরব। প্রশ্ন উঠছে অনুচ্ছেদ 370 বিলোপ নিয়েও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরিযায়ী শ্রমিক, প্রধানমন্ত্রীর পুনর্বাসনে ফেরা পণ্ডিত, সরকারি চাকরিতে থাকা কর্মী আর ব্যবসায়ী। কাশ্মীরে অমুসলিম বলতে এই 4টি সম্প্রদায়ের মানুষ। তার মধ্যে পণ্ডিতরা এই জঙ্গিদের 1 নম্বর টার্গেট। টার্গেট কিলিংগুলির ধরন দেখেও তাই বোঝা যাচ্ছে। পণ্ডিতদের ক্ষোভের কথা আপনারা শুনলেন। কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন। দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এদিকে কাশ্মীরের রাজনৈতিক নেতারা হৈ হৈ করে উঠেছে। অনুচ্ছেদ বিলোপের পর তাদের গৃহবন্দী করে রেখেছিল কেন্দ্র। এতদিনে তারা প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি তিনি টুইট করেছেন,
ভারত সরকারের মিথ্যে দাবি কাশ্মীর শান্ত, কাশ্মীরের নিরীহ মানুষকে বাছাই করে হত্যা করা হচ্ছে। তিনিও বলেছেন জঙ্গিদের এই কাজ বিজেপির মুসলিম বিরোধী যে ন্যারেটিভ সেটাকে আরো জোরালো করবে। ন্যাশনাল কনফারেন্স নেতা উমর আবদুল্লাহ টার্গেটেড কিলিং নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু জঙ্গিদের নিন্দে করেন। কংগ্রেস সহ বাকি বিরোধীরা আবার প্রশ্ন তুলছে ৩৭০ বিলোপ করে তাহলে কি হলো? বিজেপি কাশ্মীরকে রাজনীতির সিঁড়ি হিসেবে ব্যবহার করছে, অভিযোগ রাহুল গান্ধীর। সুশীল সমাজ ও এনজিওগুলিও এবার সরব হলো বলে। কথায় ও কাজের মিল না থাকলে প্রবলেম, সত্যিই প্রবলেম। কথায় ও কাজে যদি মিল না থাকে তাহলে কি হবে? একদিন মানুষ মুখে চুনকালি মাখিয়ে দেবে। সেটাই ঘটল বেঙ্গালুরুতে। কিষাণ নেতা রাকেশ টিকায়েত সাংবাদিক বৈঠকে তাকে মাইক্রোফোন দিয়ে পেটালেন একজন, অন্যজন মুখে কালি ছিটিয়ে দিলেন। ভারতীয় কিষাণ ইউনিয়নের যদিও দাবি এটা বিজেপির কাজ, কিন্তু টিকায়েতকে নিয়ে কিষাণ ঐক্যের মধ্যেই প্রশ্ন রয়েছে। রাকেশ টিকায়েতের বিরুদ্ধে অভিযোগটা কি? একটা জায়গার নাম মনে করিয়ে দিই, লখিমপুর খেরি। আন্দোলনরত কৃষকদের পিষে মারে একটি উদ্ধত এসইউভি। অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস। তিনি আপাতত জেল হেফাজতে, বিচার চলছে। এই মামলায় রাকেশ টিকায়েত কৃষকদের স্বার্থ দেখেননি বলেই কৃষক শিবিরের অভিযোগ। বিরোধীদের অভিযোগ, যেখানে কৃষকদের পিষে মারা হলো সেই লখিমপুরেই বিজেপি জিতল কি করে? পশ্চিম উত্তরপ্রদেশে কৃষকদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন রাকেশ টিকায়েত। বিরোধীরা আশা করেছিল যে ওই অঞ্চলে বিজেপি ওই অঞ্চলে অন্তত খারাপ ফল করবে, কিন্তু হয়েছে একদম উল্টো। যোগী রেশন ও সুশাসন একটা কারণ, কিন্তু বিরোধীদের সন্দেহ টিকায়েত বিশ্বাসঘাতকতা করেছেন। আবার যে কিষাণ ইউনিয়নের টিকায়েত ছিলেন প্রধান, সেখান থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিয়নের বাকিদের অভিযোগ, টিকায়েত কৃষক সমাজে রাজনীতি টেনে এনেছেন। বিশ্বাসঘাতকার, তাই শাস্তি মুখে কালি। প্রথমে মাইক্রোফোন তুলে মার, তারপর মুখে কালি, শারীরিক নিগ্রহ ও হেনস্থা। 1 বছর আগেও ছিলেন দোর্দণ্ড প্রতাপ কৃষক নেতা, এখন আক্রান্ত। ये तो जिम्मेदारी यहाँ की लोकल पुलिस की है। ये लोकल पुलिस की जिम्मेदारी है कि यहाँ पे कोई कॉम्प्रोमाइज नहीं है। ये लोकल पुलिस की जिम्मेदारी है और ये पूर्ण रूप से सरकार की मिलीभगत से ये আন্দোলনের পর রাকেশ টিকায়েত অনুগামীরা প্রতিবাদ বিক্ষোভ করেছেন। টিকায়েত আঙুল তুলেছেন বিজেপি শাসিত কর্ণাটক সরকারের দিকে। হামলার প্রতিবাদ করেছে কর্ণাটকের বিরোধী দল কংগ্রেসও। जिस तरह से चोट पहुंचाने की साजिश रची गई, उसकी यहाँ के पुलिस प्रशासन से हमारी डिमांड है कि उसकी जांच होनी चाहिए। It is not only the intelligence failure, grooming and supporting such type of organization and such type of youngsters who have been identified with the BJP leaders. Itself shows that the entire BJP is backing this. কিন্তু আন্দোলনের সময়কার পরিস্থিতি আর নেই। রাকেশ টিকায়েতকে মে মাসেই বহিষ্কার করেছে ভারতীয় কৃষক ইউনিয়ন। ভারতীয় কৃষক ইউনিয়ন সংক্ষেপে বিকেইউ। বিকেইউ প্রতিষ্ঠা করেন মহেন্দ্র সিং টিকায়েত। 15ই মে লখনৌয়ে মহেন্দ্রর মৃত্যুবার্ষিকী উদযাপন। মৃত্যুবার্ষিকীর সভাতেই বহিষ্কৃত মহেন্দ্রর 2 সন্তান রাকেশ ও নরেশ টিকায়েতকে বহিষ্কার করে বিকেইউ। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে বহিষ্কার। বিকেইউ অরাজনৈতিক নামে নতুন সংগঠন তৈরি। বিকেইউ অরাজনৈতিক প্রধান রাজেশ চৌহান। 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন। নেতৃত্বে ছিলেন মূলত পাঞ্জাব ও হরিয়ানার সম্পন্ন চাষিরাই। সেই আন্দোলনে পশ্চিম উত্তরপ্রদেশের জাট চাষিদের যোগ দেওয়ান মূলত রাকেশ টিকায়েতই। প্রায় 150টি সংগঠনের যৌথ আন্দোলন হলেও রাকেশ টিকায়েতই হয়ে ওঠেন তার মুখ। চাষিদের জেদের কাছে ঝুঁকতে বাধ্য হয় সরকারও। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी। এত বড় সাফল্যের পরেও কৃষক ঐক্যে ভাঙন ধরল কেন? বিরোধীদের অভিযোগ
টিকায়েত ভাইরা সংগঠনের নীতিবিরুদ্ধ কাজ করেছেন। উত্তরপ্রদেশের ভোটের আগে মুজফ্ফরনগরে বৈঠক, সিসাউলি গ্রামে কিষাণ ভবনে বৈঠক টিকায়েতদের। সপা আরএলডিকে সমর্থনের আহ্বান নরেশ টিকায়েতের। সংগঠনের বাকি নেতা রাজনৈতিক পক্ষপাতে অসন্তুষ্ট হন। টিকায়েতদের অবশ্য দাবি সংগঠন ভাঙনের পিছনে রয়েছে বিজেপির কারসাজি। শুরু থেকেই কৃষক ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছে বিজেপি। বিদ্রোহী নেতারা বিজেপির উস্কানিতে ক্ষেপে উঠেছেন বলে অভিযোগ। বেঙ্গালুরুতে হামলার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন টিকায়েতরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সালটা 1967। হরিয়ানা বিধানসভা নির্বাচনের রেজাল্ট জাস্ট বেরিয়েছে। বিধায়করা মুহুর্মুহু দলবদল করছেন। হর্স ট্রেডিং আর তার সঙ্গে পাল্লা দিয়ে কাউন্টার হর্স ট্রেডিং দুটোই চলছে। হরিয়ানার হোদাল বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন গয়ালাল। জয়ের পরই তিনি কংগ্রেসে যোগ দেন। গয়ালাল এখানেই থামলেন না, 2 সপ্তাহের মধ্যে তিনি তিনবার দলবদল করলেন। দেশের রাজনীতিতে নতুন একটা লব্জের জন্ম হয়, আয়ারাম গয়ারাম। জনপ্রতিনিধিদের দলবদল আটকাতে 1985 সালে রাজীব গান্ধীর সময় দল ত্যাগ বিরোধী আইন তৈরি হয়। তবে তাতে পরিস্থিতির খুব একটা কি বদল হয়েছে সেটা আমরা কখনোই বুক ঠুকে বলতে পারবো না। দলবদলু বা টার্নকোট, সেই টার্নকোট পলিটিশিয়ানদের সংখ্যা তো বেড়েই চলেছে। আর আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে থেকে এই বাংলায় যা সিরিয়াল শুরু হয়েছে তা তো আমরা চোখের সামনেই দেখেছি। আজ এই দলবদলু নেতাদের তালিকাতে নিজের নামটা তুলে ফেললেন হার্দিক প্যাটেল। গত বিধানসভা নির্বাচনের আগের কথাটা একবার মনে করুন। সৌরাষ্ট্রে পর সভা করে চলেছেন হার্দিক। বিজেপিকে প্রতিটি সভায় তুলোধনা করছেন। তার কথা শুনতে লাখো লাখো মানুষের ভিড় হচ্ছে। চিন্তায় পড়ে যাচ্ছে বিজেপি। আরও একটা বিধানসভা ভোটের আগে সেই বিজেপিতেই যোগ দিলেন এই তরুণ প্যাটেল নেতা। বয়স কিন্তু এখনো 30ও পেরোয়নি। পতিদার সমাজের সিনিয়ররা হার্দিককে আদর করে ডাকতেন ছোটে সর্দার। নিজের কমিউনিটি, নিজের অনুগামীদের সঙ্গে কি তাহলে বিশ্বাসভঙ্গের কাজ করলেন হার্দিক? এবছরের শেষেই গুজরাটে বিধানসভা ভোট। কংগ্রেস এই প্রশ্ন সাজিয়ে প্যাটেলদের কাছে যাবে, কোনো সন্দেহ নেই। গুজরাটের রাজনীতিতে প্যাটেলদের প্রভাবের কথা কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। প্যাটেলদের মধ্যে মূলত 2টি সম্প্রদায় আছে, করভা ও লেউভা প্যাটেল। লেউভারা সংখ্যা একটু বেশি। হার্দিক করভা প্যাটেল, তাকে হারিয়ে লেউভা নেতা নরেশ প্যাটেলকে এখন দলে টানতে চাইছে কংগ্রেস। তবে হার্দিককে কেন হারতে হলো এই প্রশ্নের ঠিকঠাক কি উত্তর দিতে পারবে তারা কংগ্রেস? সম্ভবত নয়। বিধানসভা ভোটের আগে বরং বিজেপি বড়শিতে বড় মাছ গেঁথে ফেলল। हार्दिक पटेल ने टोपी धारण करे। টুপি বলেন হার্দিক প্যাটেল। বিজেপি তার মাথায় গেরুয়া টুপি পরিয়ে দিল। ঠিক হয়েছে, বিজেপি নেতাকর্মীরা এখন থেকে গেরুয়া টুপি পরবেন, যেমন সমাজবাদী পার্টির লাল টুপি। প্রত্যাশা মতোই গান্ধীনগরে বিজেপির রাজ্য অফিসে গিয়ে বিজেপিতে যোগ দিলেন 28 বছরের তরুণ প্যাটেল নেতা হার্দিক। মাথায় উঠল গেরুয়া টুপি। देश हित में जब सब लोग साथ मिलकर भारतीय जनता पार्टी के साथ या नरेंद्र भाई मोदी जी के नेतृत्व में जुड़ रहे, तो मेरा भी ये काम होना चाहिए, मेरा भी ये कर्तव्य होना चाहिए कि मुझे भी उसके साथ जुड़ जाना चाहिए। না, যুক্তি খুব একটা জোরালো শোনাচ্ছে না। গুজরাটে গত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের পাশে ছিলেন হার্দিক। প্যাটেল ভোটের একটা অংশ কংগ্রেসে ফেরে। কংগ্রেস জিততে না পারলেও বিজেপির আসন নেমে যায় 100-র নিচে। লোকসভা নির্বাচনের আগে হার্দিক কংগ্রেসে যোগ দেন। তাকে গুজরাটে দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হয়। গত মাসে হার্দিক কংগ্রেস ছাড়েন। রাহুল গান্ধীর বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ করেন। শিক্ষা ও চাকরিতে পতিদারদের সংরক্ষণের দাবিতে 2015 সালে আন্দোলন শুরু করেন হার্দিক প্যাটেল। হার্দিক আন্দোলন শুরু করার পর থেকে এখনো পর্যন্ত দিল্লিতে এবং গুজরাটে বিজেপিরই সরকার। পতিদারদের জন্য সংরক্ষণের ঘোষণা হয়নি, এমন কোনো প্রতিশ্রুতিও দেয়নি বিজেপি। তারপরও কেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হার্দিক? কংগ্রেস অভিযোগ করছে আসলে ভয় পেয়ে গেছেন হার্দিক, তাই বিজেপিতে যেতে বাধ্য হয়েছেন। পতিদার আন্দোলনের সময় হার্দিকের বিরুদ্ধে নানা মামলা হয়, যেসবের এখনো নিষ্পত্তি হয়নি। হার্দিকের আশঙ্কা মাথার উপর মামলা ঝুলে থাকলে তার রাজনৈতিক ভবিষ্যৎও ঝুলেই থাকবে। তাই বিজেপির চাপে তাদের সঙ্গে রফা করতে বাধ্য হয়েছেন হার্দিক। রয়েছে আরও একটা প্রশ্ন,
দিল্লিতে নিয়ে গিয়ে নয়, গান্ধীনগরেই হার্দিককে দলে যোগদান করিয়েছে বিজেপি। ইঙ্গিত স্পষ্ট, পাতিদার সমাজে যে গুরুত্ব পেতেন এই তরুণ নেতা, তা বিজেপিতে গিয়ে তিনি পাবেন না। পাবেনই বা কি করে? বিজেপিতে হেভিওয়েট পাটেল নেতারা রয়েছেন, আর মোদী শাহের ঠিকানাও তো সেই গুজরাটি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।